হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা আলোচনা করব আমরা রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে যে আলোচনা করছি 2018 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে যে আলোচনা করছি। তো আজকে সেট নাম্বার 4 আলোচনা করব এই রেলওয়ে 2018 সালের যে কোশ্চেনগুলো রয়েছে গ্রুপ ডির সেই কোশ্চেনগুলো নিয়ে। তো চলো আজকে সেট 4টা দেখে নিই কী রয়েছে। প্রথম কোশ্চেনে দেখো রয়েছে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে 32টি মৌল আছে, অর্থাৎ কোন পর্যায়ের মধ্যে 32টি মৌল আছে। দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 6টি পর্যায়, অর্থাৎ 6 নম্বর যে পর্যায় রয়েছে সেখানে কিন্তু আমাদের কি রয়েছে 32টি মৌল রয়েছে। আমরা জানি পর্যায় কয়টি, পর্যায় হচ্ছে মোট 7টি, আর শ্রেণী রয়েছে মোট কয়টি 18টি শ্রেণী রয়েছে। তো এই যে দেখো এখানে রয়েছে আমাদের পর্যায় সারণীর টেবিলটা, পিরিয়ডিক টেবিলটা, এখানে দেখো 7টি পর্যায় এবং এদিকে 18টি শ্রেণী রয়েছে। কিন্তু এই যে 6 নম্বর যে পর্যায়টা রয়েছে, এই 6 নম্বর পর্যায়ে দেখো এখান থেকে অর্থাৎ 57 পর থেকে দেখো 58, 59 এভাবে দেখো 71 পর্যন্ত গেছে। এখানে কিন্তু মোট আছে কয়টি তোমার মৌল, এখানে কিন্তু মোট মৌল আছে হচ্ছে 32টি। এখানে রয়েছে 18টি টোটাল, আর এখানে নিচে রয়েছে আমাদের 14টি টোটাল। তো এই 14 আর 18 টোটাল 32টি মৌল কিন্তু রয়েছে আমাদের 6 নম্বর পর্যায়ে। আরেকটি পর্যায় রয়েছে যেখানে ওখানেও রয়েছে 32টা মৌল, সেটা হচ্ছে 7 নম্বর যে পর্যায়টা রয়েছে, এখানে কিন্তু 32টি মৌল রয়েছে। তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 6 নম্বর পর্যায়ে কিন্তু 32টি মৌল রয়েছে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। ভারতের সর্বপ্রথম অর্থাৎ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি সুকুমার সেন কিন্তু ছিলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। আর এখান থেকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বর্তমান মুখ্য তোমার ইলেকশন কমিশনার কে রয়েছেন বা নির্বাচন কমিশনার কে রয়েছেন, বর্তমানে কিন্তু রয়েছেন সুশীল চন্দ্র। ইনি কিন্তু 13ই এপ্রিল 2021 থেকে রয়েছেন। আর এর আগে 12ই এপ্রিল পর্যন্ত কে ছিলেন, সুনীল আরোরা কিন্তু আমাদের 12ই এপ্রিল পর্যন্ত, 12ই এপ্রিল 2021 পর্যন্ত ছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায়, এই প্রক্রিয়াতে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে। দেখো এই প্রক্রিয়া যে ঘটে, একটি ব্যাটারি থেকে যে বাল্ব জ্বালানো হয় তাতে কোন প্রক্রিয়া ঘটে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে রাসায়নিক শক্তি আমাদের বৈদ্যুতিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়ে থাকে। তো এখানে প্রথমেই দেখো রয়েছে কি বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর। দেখো বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় কোন প্রক্রিয়ায়, এখানে দেখো তড়িৎ বিশ্লেষক পদার্থের যদি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কোথায় তড়িৎ বিশ্লেষক পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় কিন্তু তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তারপরে নিচে রয়েছে দেখো বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বৈদ্যুতিক শক্তি কখন আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে কিন্তু দেখো বৈদ্যুতিক শক্তি আমাদের বাড়িতে যখন বৈদ্যুতিক বাতিতে তড়িৎ প্রবাহের ফলে কিন্তু তা কী হয় আলোক শক্তি পাওয়া যায়। যে বৈদ্যুতিক বাতিতে তড়িৎ প্রবাহের ফলে যে আলোক শক্তি পাওয়া যায় তখনই কিন্তু তোমার এই বৈদ্যুতিক শক্তি কী হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয়। যে এখানে যে বলা রয়েছে ব্যাটারির যে একটি তোমার বাল্ব থেকে যে আলো জ্বালানো হচ্ছে, দেখো ব্যাটারিতে কিন্তু এটি রাসায়নিক শক্তিরূপে রয়েছে। তারপরে যখন বাল্বে আসে তখন কিন্তু এটা বৈদ্যুতিক শক্তিরূপে বাল্বে আসছে। এবার বাল্বে আসার পর যখন সেটা জ্বলে উঠছে, জ্বলার পরে কিন্তু সেটা কী হচ্ছে বৈদ্যুতিক শক্তি আবার কিন্তু সেখানে আমাদের রূপান্তরিত হয়ে কী হচ্ছে আলোক শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে কি একটি বৈদ্যুতিক বাতিতে যখন তড়িৎ প্রবাহিত হয়, এই তড়িৎ প্রবাহিত হলে কি হয় আলোক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। তারপরে দেখো রয়েছে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি কখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো এর একটা উদাহরণ রয়েছে যে বৈদ্যুতিক শক্তি যে হিটার রয়েছে, বৈদ্যুতিক হিটার এবং বৈদ্যুতিক যে ইস্ত্রি রয়েছে, এই বৈদ্যুতিক ইস্ত্রি মেশিন এবং হিটার এগুলোর ক্ষেত্রে কি হয় তড়িৎ শক্তি কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তো এখানে কিন্তু এটা হচ্ছে এর সঠিক উদাহরণ। তারপরে দেখো রয়েছে পরবর্তী কোশ্চেন ড্যাশ উদ্ভিজ্জ হরমোন নয়, অর্থাৎ কোনটি উদ্ভিজ্জ হরমোন নয় নিম্নলিখিতগুলির মধ্যে। দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি এড্রিনালিন কিন্তু একটি তোমার উদ্ভিজ্জ হরমোন নয়, এটি একটি যে প্রাণীজ হরমোন। আর জিব্বারেলিন, তারপরে হচ্ছে অক্সিন, তারপরে হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে কি উদ্ভিজ্জ হরমোন। তো দেখো আমরা প্রথমে জিব্বারেলিন সম্পর্কে একটু জেনে নিই। এই জিব্বারেলিন কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে পরিপক্ক বীজ এবং অঙ্কুরিত চারা গাছ এবং বীজপত্র, এখানেই কিন্তু আমাদের এই জিব্বারেলিন হরমোনটা পাওয়া যায়। আর এর মূল কাজ কি রয়েছে, এর মূল কাজ হচ্ছে উদ্ভিদের খর্বতা নষ্ট করা এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা এবং বীজের যে অঙ্কুরোদ্গম হয় সেই বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করা হচ্ছে এই জিব্বারেলিন হরমোনের কাজ। তারপরে রয়েছে অক্সিন, এই অক্সিনের কাজ কি, এই অক্সিনের একটা নাম রয়েছে দেখো একে বলা হয় IAA, যার পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি কি করে, এটি কোথায় থাকে, এটি থাকে হচ্ছে ভ্রূণমুকুল কাণ্ড এবং মূলের অগ্রভাগে কিন্তু এটি থাকে। আর এর মূল যে কাজ রয়েছে, এর মূল কাজ কিন্তু উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এছাড়া কী করে বীজহীন ফল উৎপাদনে কিন্তু এই অক্সিন হরমোন সাহায্য করে থাকে। তারপরে দেখো রয়েছে কি অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি,
এই অ্যাবসিসিক অ্যাসিডের আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে ডরমিন। দেখো এটি কোথায় পাওয়া যায়, এটি হচ্ছে সবুজ ফল, তারপরে পরিণত বীজ, এগুলোতে কিন্তু আমাদের এই অ্যাবসিসিক হরমোন পাওয়া যায়। আর এর মূল যে কাজ রয়েছে, এর মূল কাজ কিন্তু হচ্ছে পাতা ফল ঝরা রোধ করা। এছাড়া কি উদ্ভিদের যে অকাল মৃত্যু ও বার্ধক্য নিয়ন্ত্রণ করা হচ্ছে এর মূল কাজ। এটি কিন্তু জিব্বারেলিনের যে ক্রিয়া অর্থাৎ কাজটাকে কিন্তু রোধ করে দেয় আমাদের এই অ্যাবসিসিক অ্যাসিড। আর তাই একে কি বলা হয়, অ্যান্টি জিব্বারেলিনও কিন্তু বলা হয়। এই অ্যাবসিসিক অ্যাসিডকে কিন্তু অ্যান্টি জিব্বারেলিন বলা হয়। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিজারক নয়, অর্থাৎ নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বিজারক নয়। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন। এই ক্লোরিন কিন্তু বিজারক নয়। তো দেখো এই জারণ বিজারণ বা বিজারক সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা জারণ বিজারণ সম্পর্কে জানি। দেখো প্রথমে জারণ কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু তারপরে অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে কিন্তু কি বলা হয়, জারণ বলা হয়। আর বিজারণ কাকে বলে, বিজারণ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু তারপরে অণু বা আয়ন এগুলি কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তাকে কিন্তু বিজারণ বলা হয়। দেখো জারণ হচ্ছে বিজারণের ঠিক উল্টোটা। তো দেখো এই যে জারণ বিজারণ, তারপরে এবার জানবো আমরা বিজারক কাকে বলে। যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে কিন্তু বিজারক পদার্থ বলা হয়। যেমন বিজারক পদার্থে আরও কিছু উদাহরণ রয়েছে। কী কী রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে কার্বন, তারপরে কার্বন মনোক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, এগুলো সব হচ্ছে কি বিজারক পদার্থ। তারপরে একটু জারক পদার্থ সম্পর্কে জানি। এই জারক পদার্থগুলির উদাহরণ কী কী রয়েছে, দেখো জারক পদার্থ হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারপরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপরে রয়েছে কি রেড লেড, এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের কি জারক মৌল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়। এই যে বিবৃতিগুলি দেওয়া রয়েছে এগুলির মধ্যে কোনটি সঠিক নয়। এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে, অপশান সি, অর্থাৎ 3 নম্বরটা কিন্তু রাইট অ্যান্সার। একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সবথেকে কম এবং বিষুবরেখায় সর্বাধিক, এটি কিন্তু আমাদের কি ঠিক নয়। তারপরে প্রথমেই দেখো বলা হচ্ছে একটি বস্তুর ওজন পৃথিবীর মাঝখানে শূন্য হয়। দেখো পৃথিবীর মাঝখান বলতে এখানে কেন্দ্রকে বোঝানো হচ্ছে। পৃথিবীর কেন্দ্রে কিন্তু যে কোনো বস্তুর ওজন শূন্য হয়, এটা কিন্তু ঠিক রয়েছে। তারপরে দেখো রয়েছে 2 নম্বরে যেটি, একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক। এটা আমরা জানি মেরু অঞ্চলে সর্বাধিক হয় একটি বস্তুর ওজন, আর বিষুবরেখা যেটাকে ইকুয়েটর বলা হয় সেখানে কিন্তু সব থেকে কম হয়, তাহলে এটাও ঠিক রয়েছে। আর অপশন 4-এ রয়েছে দেখো, একটি বস্তুকে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হলে সেটির ওজন হ্রাস পায়। এটাও কিন্তু ঠিক, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে তোলা হবে একটি বস্তুকে তত কিন্তু তার ধীরে ধীরে ওজনটা কী হবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে এই 3টা ঠিক রয়েছে। তাহলে একমাত্র ভুল কোনটা, সঠিক নয় হচ্ছে আমাদের অপশন 3। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, বাস্কেটবল খেলা উদ্ভাবন করেছেন, অর্থাৎ বাস্কেটবল খেলা উদ্ভাবন কে করেছিলেন। এখানে দেখো টাইপিং মিস্টেক রয়েছে এগুলোতে। ডক্টর জেমস নাইসমিথ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর এখান থেকে দেখো 1891 সালে এই বাস্কেটবল কিন্তু খেলা প্রথম উদ্ভাবন করেন এই ডক্টর জেমস নাইসমিথ প্রথম। আর এটা খেলেন কে, প্রথম কিন্তু খেলেন স্প্রিংফিল্ড, প্রথম খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ছিলেন তিনি কিন্তু প্রথম খেলেন এই বাস্কেটবল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, অরুণ শৈরী এই বইয়ের লেখক, অর্থাৎ কোন বইয়ের লেখক অরুণ শৈরী। দেখো এখানে নামটা দেওয়াই রয়েছে তোমার, এইটা কি হবে, অনিতা গেটস বেইল, এটি কিন্তু হবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অনিতা গেটস বেইল, এটি কিন্তু হবে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে তার মানে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার সূচিত করা হয় ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ হলো, অর্থাৎ যেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার অধিকারটা যে রয়েছে সেটি সূচিত রয়েছে সেটা কোন নাম্বার, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অনুচ্ছেদ 19 নম্বরে রয়েছে। তারপরে এখান থেকে আমরা জানবো এই জাতীয় পতাকা সম্পর্কে। দেখো এই পতাকাটির নকশা প্রস্তুত করেন কে, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে তোমার পিঙ্গালি ভেঙ্কাইয়া, ইনি কিন্তু আমাদের এই জাতীয় পতাকার নকশা তোমার তৈরি করেন। আর দেখুন ইনি হচ্ছেন স্বরাজ পতাকা যে রয়েছে সেই স্বরাজ পতাকার আদলে কিন্তু ইনি এই জাতীয় পতাকাটা তৈরি করেছিলেন নকশাটা। পরবর্তীকালে 22শে জুলাই 1947 সালে কিন্তু আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে এই যে আমাদের জাতীয় পতাকার নকশাটা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল। এর পরবর্তীকালে সেটি 15ই আগস্ট 1947 সালে কিন্তু সেটা কি হয়, আমাদের পতাকাটা কি সরকারিভাবে স্বীকৃতি লাভ করে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, কার্য নির্ভর করে না এর উপর, অর্থাৎ কার উপর কার্য নির্ভর করে না। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি অপশন ডি, অর্থাৎ ভরবেগের উপর কিন্তু কার্য নির্ভর করে না। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, আমাদের 1 কিলোওয়াট ঘন্টা যে রয়েছে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 3.6 × 10⁶ জুল হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ড্যাশ খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে, অর্থাৎ কোনটি খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ স্পাইরোগাইরা কিন্তু হচ্ছে খণ্ডকরণের মাধ্যমে আমাদের কি করে
প্রজনন করে থাকে। তো দেখো এখানে আরও কয়েকটি রয়েছে যেগুলো খণ্ডীকরণের মাধ্যমে আমাদের এই যে প্রজনন করে থাকে খণ্ডীকরণের মাধ্যমে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে শৈবাল, পন্স, তারপরে চ্যাপ্টাকৃমি, এরা কিন্তু খণ্ডীকরণের মাধ্যমে কিন্তু অযৌন জনন সম্পূর্ণ করে থাকে। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছিলো এই জন্য কি স্পাইরোগাইরা। আর দেখো তোমার অযৌন জনন কি? যে পদ্ধতিতে কোনো পূর্ণাঙ্গ জীব নিজের দেহাংশ থেকে সমপ্রকৃতি সম্পূর্ণ অপত্য জীবের সৃষ্টি করে তাকে কিন্তু বলা হয় কি অযৌন জনন। অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় কি হবে, গ্যামের উৎপাদন ছাড়াই কোষ বিভাজন কি করবে, কোষ বিভাজনের মাধ্যমে অথবা তোমার স্পোর বা রেণুর সাহায্যে কি করবে, সদৃশ্য অপত্য জীব সৃষ্টি করবে, তাকে কিন্তু বলা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়। অর্থাৎ কিসের দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি ভর। ভর দ্বারা কি করা হয়, একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ নির্ণয় করা। এটা কিন্তু ভরের একদম সংজ্ঞাটাই দেওয়া রয়েছে পুরোপুরি। দেখো ভর কি, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে কি বলা হয়, ওই বস্তুর ভর বলা হয়। তো এই যে ভর, তাহলে এই ভর কী দ্বারা মাপা হয়? ভর কিন্তু সবসময় আমাদের কী দ্বারা মাপা হয়? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়। অর্থাৎ এই সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লার মাধ্যমে কিন্তু এই ভর মাপা হয়ে থাকে। আর তারপরে দেখো রয়েছে ভারটা। ভার বা ওজন সম্পর্কে একটু জেনে নেই। ভার কী হচ্ছে? ভার হচ্ছে কোনো বস্তুর উপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকেই কিন্তু ওজন বা ভার বলা হয়। আর এটি কিসের দ্বারা পরিমাপ করা হয়? এটি কিন্তু পরিমাপ করা হচ্ছে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। আর এখান থেকে যেটা মনে রাখবে, এই যে ভর কিন্তু আমাদের, যেমন আমাদের পৃথিবীতে কি হয়, কেন্দ্র যেটা রয়েছে, কেন্দ্রতে আমাদের ভর শূন্য হয়, তোমার ভার শূন্য হয়, ভার বা ওজন। আর মেরু অঞ্চলের দিকে কি হয়, মেরু অঞ্চলের দিকে সব থেকে বেশি হচ্ছে ভার হয়। তো কিন্তু এই ভারটা সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে দেয়, কিন্তু ভরের কিন্তু কোনো ডিফারেন্স হবে না। ভরের চাঁদে গেলেও যা হবে এখানেও একই হবে, এবং মেরু অঞ্চলে কিন্তু ভরটা একই থাকে। কারণ হচ্ছে কি, এই ভরের ক্ষেত্রে যখন দাড়িপাল্লা দিয়ে এটাকে মাপা হয় তখন কিন্তু এই দিকে তোমার একটা বাটখারা থাকে, এই বাটখারার অপর দিকে থাকে কি আমাদের বস্তুটা, যে জিনিসটাকে পরিমাপ করা হয়। তো এই যখন আমরা মেরু অঞ্চলের দিকে যাব তখন কিন্তু এখানে যে বস্তুটা রয়েছে, যে বাটখারাটা রয়েছে, সেটার কি ওজনটা যা বৃদ্ধি পাবে, এটারও ওজন কিন্তু একইভাবে বৃদ্ধি পাবে। তো পরিমাণটা তার জন্য কিন্তু কোনো হেরফের হয় না, অর্থাৎ পরিমাণটা একই থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পরবর্তীতে সোমনাথ মন্দিরটি ভারতের ড্যাশের পশ্চিম উপকূলে রয়েছে। সোমনাথ যে মন্দিরটি রয়েছে সেটি ভারতের কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ গুজরাটে কিন্তু রয়েছে আমাদের এই সোমনাথ মন্দিরটি। দেখো আমরা এই সোমনাথ মন্দির সম্পর্কে একটু জেনে নেই। এটি কি হয়েছে, এটি ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির, যে গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত। তোমার সৌরাষ্ট্র অঞ্চলে বেরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে কিন্তু এই মন্দির অবস্থিত। আর এটি চিরন্তর পীঠ নামেও কিন্তু পরিচিত। 1947 সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভক্তির সময় এই অঞ্চলটি কি করে, এই অঞ্চলটি পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই মন্দিরটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। দেখো তারপরে তার মৃত্যু হয়। মৃত্যুর পরবর্তীকালে কিন্তু আমাদের KM মুন্সি কিন্তু এই কাজটা পুরোপুরি সম্পূর্ণ করে এই সোমনাথ মন্দিরের। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, দেখো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি কেন নির্ভুলতার কিছু পরিস্থিতিতে ব্যর্থ হয়? অর্থাৎ নির্ভুলতার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। কেন হয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি বায়ুর প্রতিরোধের জন্য। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কি, এটি কিন্তু হলো সেই সব ক্ষেপণাস্ত্র যারা কি করে শুধু ছুড়ে দেওয়ার সময়ের ধাক্কাতেই তোমার গোটা পথ চলে না। অর্থাৎ আমরা কি করি, যে কোনো বোম বা কিছু যদি আমরা ছুড়ি তাহলে সেটা কি হয়, আমরা যতদূর ছুড়ে দিই তত দূরে যায়। কিন্তু এই যে ব্যালিস্টার ক্ষেপণাস্ত্রটি রয়েছে সেটি কিন্তু এই ছুড়ে দেওয়া তোমার সময়ের ধাক্কায়, যে ধাক্কাতে যতদূর যাবে তত দূরেই কিন্তু যায় না। দেখো এটা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেয় কি পৃথিবীর আবহমণ্ডল থেকে বেশি উচ্চতা। তখন সেই ক্ষেপণাস্ত্র চলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে। যখন এটা বায়ুমণ্ডল থেকে অর্থাৎ আবহমণ্ডলে অনেক উপরে থাকে তখন কিন্তু এটি কি হয়, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে এটা চলে। এভাবে অনেকটা দূরত্ব অতিক্রম করার পর কি হয়, তার নেমে আসে পৃথিবীর বুকে, অর্থাৎ যে স্থানে ফেলার কথা থাকে সেই স্থানে কিন্তু গিয়ে পড়ে। এর 3টি দশা রয়েছে, অর্থাৎ 3টি দশায় এটা ঘটে থাকে। প্রথমে কি হয়, বায়ুমণ্ডল ভেদ করে তোমার কোনাকুনি ঊর্ধ্বগতি সম্পূর্ণ হয়। তার পরবর্তীতে কী হয়, মধ্যাকর্ষণ নির্ভর দীর্ঘ পথ থাকে। তারপরে অবশেষে কিন্তু কি হয়, বায়ুমণ্ডল ভেদ করে কিন্তু ভূপৃষ্ঠে যে লক্ষ্য স্থানটা রয়েছে, যেখানে লক্ষ্য করে ছোড়া হয়, সেখানে কিন্তু গিয়ে পড়ে বা অবতরণ করে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। নিচের কোন তোমার কৃমিটি স্লিপদের কারণ, অর্থাৎ এই স্লিপদের কারণ কোনটি রয়েছে, কোন কৃমিটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন আমাদের ডি হচ্ছে রাইট অ্যান্সার, ফাইলেরিয়া কিট। এটি কিন্তু হবে যায় রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে? কোনটি বহনযোগ্য হতে সাহায্য করে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে সংকুচিত, এই অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। এই গল্ফের সঙ্গে যুক্ত রয়েছেন। আর দেখো এই গল্ফের সঙ্গে কে জড়িত রয়েছে? গৌরব খেই,
তারপরে হচ্ছে অনির্বাণ লাহিড়ী, তারপরে হচ্ছে জ্যোতি রন্ধাওয়া, তারপরে হচ্ছে শিব চৌরাশিয়া, তারপরে হচ্ছে আদিতি অশোক, এছাড়া রয়েছেন অর্জুন, তারপরে অটোয়াল। এই কয়েকজন কিন্তু আমাদের এই গল্ফ খেলার সঙ্গে জড়িত। কারণ কে কোন খেলার সঙ্গে জড়িত এগুলো কিন্তু বারবার এসে থাকে, তার জন্য এগুলো বলে দেওয়া হলো। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 1830 সালে বর্তমানকালের পশ্চিম, তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে পাঞ্জাবের কিছু অংশ ড্যাশ চালু করা হয়েছিল। কি চালু করা হয়েছিল এটা দেখতে হবে। তো দেখো এইটি কি হয়েছিল, 1830 সালে কিন্তু জমিদারি বন্দোবস্তের এক পরিবর্তন রূপ ছিল কি মহলওয়ারি বন্দোবস্ত। আর সরাসরি কৃষক এবং জমিদার নয়, এটি কি করে একটি গ্রাম বা মহলের সঙ্গে এই বন্দোবস্ত কিন্তু গড়ে ওঠে। আর তার জন্য কি বলা হয় মহলওয়ারি বন্দোবস্ত। আর এটি কোথায় কোথায় হয়েছিল, এটি হচ্ছে গাঙ্গ উপত্যকা, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে মধ্যপ্রদেশ, তারপরে পাঞ্জাব, দিল্লি, এইসব রাজ্যে কিন্তু এটা হয়েছিল। তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মহলওয়ারি বন্দোবস্ত হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে প্রকরণ হলো, অর্থাৎ প্রকরণ হলো ড্যাশ। রাইট অ্যান্সার সবকটি বিকল্প, অর্থাৎ সবকটি এখানে ঠিক হবে। দেখো প্রকরণ কি, প্রকরণ হচ্ছে সন্তানদের প্রত্যেকের ডিএনএ অর্ধেক তৈরি হয় কি বাবার কাছ থেকে পাওয়া অর্ধেক ডিএনএ থেকে, আর কি হয় বাকি অর্ধেক তৈরি হয় মায়ের থেকে। আর এক্ষেত্রে সব সন্তান বাবা মায়ের সব বৈশিষ্ট্য একই সঙ্গে কি পেতে পারে না, ফলে বৈশিষ্ট্যগুলি সন্তানদের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। এই কারণে সন্তানদের মধ্যে কি হয় নিজেদের মধ্যে কিছু পার্থক্য বা প্রকরণ লক্ষ্য করা যায়, এটাকে কিন্তু প্রকরণ বলা হয়। তা দেখো এক্ষেত্রে কি হয়, একই পিতামাতা সন্তানদের মধ্যেকার একটা পার্থক্য সৃষ্টি হয়, আর পিতামাতা ও সন্তানের মধ্যেকার কি এই পার্থক্য সৃষ্টি হয়। তারপরে দেখো রয়েছে একটি প্রজাতির স্বতন্ত্র জীবের মধ্যেকার পার্থক্য সৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু সবগুলি রাইট অ্যান্সার হয়ে যাবে, তাহলে এখানে সবকটি বিকল্প ঠিক, এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে এর মধ্যে কোন ধাতুতে বা কোন ধাতুটিতে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়, অর্থাৎ কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটিতে সৈন্যদের সাথে তুলনা করা হয়েছে, কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা হয়েছে। এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি শ্বেতরক্ত কণিকা হবে এখানে রাইট অ্যান্সার। কেন তাকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়, দেখো মানবদেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী হয় কয়েক প্রকারের শ্বেতকণিকা সেই জীবাণুকে কিন্তু ফ্যাগোসাইটেস প্রক্রিয়ায় মেরে ফেলে এবং কি করে ভক্ষণ করে ফেলে, আর এই রোগের প্রতিরোধ ঘটায় এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বৃদ্ধি করে থাকে। তাই কিন্তু এই শ্বেতরক্ত কণিকাকে কী বলা হয় দেহের প্রহরী বা সৈন্য বলা হয়। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে শ্বেতরক্ত কণিকা। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে মধ্যপ্রদেশে কতগুলি জাতীয় উদ্যান আছে। দেখো এখানে মধ্যপ্রদেশে কিন্তু জাতীয় উদ্যান আছে 10টি মোট। এই 10টি জাতীয় উদ্যান কী কী দেখে নাও। এখানে জাতীয় উদ্যানগুলোর নাম দেওয়া রয়েছে, কত সালে তৈরি হয়েছে, তারপরে কার তোমার এরিয়া কতটা রয়েছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখান থেকে মনে রাখবে যে এখানকার সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশের কোনটি, কানহা ন্যাশনাল পার্ক, এখানে কিন্তু সবচেয়ে বড় রয়েছে। দেখো 940 তোমার কিমি স্কোয়ার রয়েছে আমাদের এই কানহা ন্যাশনাল পার্কের এরিয়া। তারপরে দেখো রয়েছে সবচেয়ে ছোটো যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটি হচ্ছে ফসিল ন্যাশনাল পার্ক, এটি কিন্তু সবচেয়ে ছোট, এটি 1983 সালে গঠিত হয়। আর তোমার এরিয়া রয়েছে কত 0.27 কিমি স্কোয়ার, এটা কিন্তু সবচেয়ে ছোট। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে একটি ভৌত অবস্থার বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মান আর দিকের সাথে। এই ভৌত পরিমাণকে বলা হয় কি বলা হয় ভৌত পরিমাণকে আমরা জানি যার মান ও দিক উভয়ই আছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো চলো দেখে নিই ভেক্টর রাশি কী কী রয়েছে। ভরবেগ, তারপরে বেগ, তারপরে সরণ, বল, তারপরে প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন এবং ভ্রামক, তারপরে সান্দ্রতা, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কী কী রয়েছে সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, এগুলো কিন্তু সব হচ্ছে স্কেলার রাশি। তো এই ভেক্টর রাশির কী হয় মান ও দিক উভয়ই থাকে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান থাকবে এবং এটা একটা নির্দিষ্ট দিকে যাবে, অর্থাৎ নির্দিষ্ট একটা দিক থাকবে, এটাই হবে রাইট অ্যান্সার আছে অপশন ডি। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয়। ভারতে যে জাতীয় গণিত দিবস পালন করা হয় সেটি কোন বিখ্যাত ব্যক্তির তোমার জন্মদিনে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ শ্রীনিবাস রামানুজম যে রয়েছেন এনার কিন্তু জন্মদিনে কি হয় আমাদের ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয়ে থাকে। তো দেখুন ইনি কত সালে জন্মগ্রহণ করেন, ইনি হচ্ছে জন্মগ্রহণ করে 1887 সালে 22শে ডিসেম্বর। আর 2012 সালে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি কিন্তু শ্রীনিবাস তোমার রামানুজমের 125তম জন্মবার্ষিকী যে রয়েছে সেই জন্মবার্ষিকী উদ্বোধন করার সময় কিন্তু এটি ঘোষণা করে থাকে যে এই দিনে প্রত্যেক বছরই কী করা হবে ভারতীয় জাতীয় গণিত দিবস পালন করা হবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে অর্থনীতিতে ব্যাংকে
ন্যূনতম সুদের হারকে বোঝাতে ব্যবহৃত শব্দটি, যেটা কমে গেলে কি হয়, ধার দিতে পারে না। অর্থাৎ এখানে কোনটি হবে রাইট অ্যান্সার? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বেস রেট যে রয়েছে এটি হবে এখানে রাইট অ্যান্সার। আর বেস রেট কি? এই বেস রেট কিন্তু জনসাধারণের জন্য যে ঋণ দেওয়া হয় সেই ঋণ দেওয়ার যে হারটা রয়েছে, যে শতকরা হার রয়েছে, যে পার্সেন্টেজে ঋণ দেওয়া হয় সেটাকে কিন্তু বলা হয় কি বেস রেট। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 1993 সালে ড্যাশ ভারতীয় সিভিল সার্ভিস চালু করেন। 1993 সালে কে সিভিল সার্ভিস চালু করেন? লর্ড কর্নওয়ালিসের আমল থেকেই কিন্তু শাসন কাজে নিযুক্ত সাধারণ যে রাজ কর্মচারীরা ছিল তাদের দুর্নীতিমুক্ত করতে ভারতীয় যে শাসন ব্যবস্থা ছিল সেটা উন্নত করার উদ্দেশ্যে একদল শিক্ষিত বুদ্ধিমান এবং সদক্ষ উচ্চ পদস্থ যে কর্মচারীগুলো ছিল সেগুলোকে নিয়োগ করার যে প্রথা চালু করেছিলেন সেটাই কিন্তু হচ্ছে কি আমাদের ভারতীয় সিভিল সার্ভিস প্রথা। তাহলে ইনি তো এই সিভিল সার্ভিস চালু করেন 1793 সালে। আর কে চালু করেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস কিন্তু এটি চালু করেন। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সাংবিধানিক পরিষদ কোন দিনে ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ করেন? অর্থাৎ ভারতীয় জাতীয় পতাকাকে কত সালে গ্রহণ করেন এবং কোন তারিখে গ্রহণ করেন এটা কিন্তু আগে আমরা বলে দিয়েছিলাম। অর্থাৎ 22 জুলাই 1947 সালে কিন্তু এই জাতীয় পতাকা গ্রহণ করা হয়। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, অর্থাৎ ঘনত্বের সমানুপাতিক কিন্তু হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে মধ্যযুগে ভারতের লেখা গীতা গোবিন্দ, এখানে গীত গোবিন্দ হবে, গ্রন্থের লেখক কে? গীত গোবিন্দ গ্রন্থের লেখক কে এটা আমরা সবাই জানি মোটামুটি। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে জয়দেব। জয়দেব হচ্ছেন কি গীত গোবিন্দের লেখক। দেখো এই কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন কি ছিলেন? মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি ছিলেন। আর তিনি গীত গোবিন্দ কাব্যের রচনা করেন। বাংলা ভাষায় যে বৈষ্ণব পদাবলী এটার কিন্তু সূচনা হয়েছে এই জয়দেবের গীত গোবিন্দ থেকে, এটা কিন্তু অনেকেই মনে করে থাকেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।